মায়াটুকু রেখে তুমি চলে গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার প্রাক্তন হলেও আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ক্ষমা করার মতন কোনো কিছু খুঁজেই পেলাম না। ন্যূনতম কোনো কারণ নেই এই শূন্যতাকে ক্ষমা করার। তুমি এক বিন্দু আমার জন্য ব্যথিত না। ঠিকই সুখে আছো, স্বামীর সংসারে বেশ ভালোই আছো। আমি কেন পারবো না ভালো থাকতে? ফারার একটা ছবি হাতে নিয়ে কথাগুলো বলছে ইয়াসির। 3 বছরের প্রেমের সমাপ্তি ঘটেছে 4 মাস আগে। ভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় প্রেম। সমবয়সী প্রেম হলেও দুজনের মাঝে ঠিক তুমি তুমি সম্পর্ক ছিল। কেউ কাউকে তুই বলে সম্বোধন করেনি। 4 মাস আগে ফারাহ সকল সম্পর্ক ভেঙে বিয়ে করে পরিবারের পছন্দের ছেলেকে। ফারাহ চাইলেই পারতো বিয়েটা ভেঙে দিতে, কিন্তু নানান অজুহাত দেখিয়ে বলেছে বিয়ে ভাঙা সম্ভব না। অবশ্য ইয়াসিরের একটি দোষ অবশ্যই আছে, সে বেকার। বাবা বড়লোক হলেও সেই তো বেকার। বাবার টাকার অপচয় একদমই পছন্দ নয় ইয়াসিরের। তাই বড়লোক বাবার লাখ টাকা খরচ করে গার্লফ্রেন্ডকে গিফট করা হয়নি। মাঝে মাঝে ছোট ছোট ফাংশন করতো সে। গানের গলা বেশ ভালো, আর সেই টাকা দিয়েই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি হতো। এইসব নিয়ে ফারাহ কখনো অভিযোগ করেনি। তবে হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। ছেলের বড় চাকরি দেখে লোভ জেগেছে হয়তো। নিজেকে ঘরবন্দি করে রেখেছে ইয়াসিন। মেয়েদের সম্পর্কে বদ্ধমূল ধারণা জন্মেছে, সব মেয়েরাই হয়তো টাকার পাগল। এমনই এক ধারণা নিয়ে ঘরবন্দি হয়ে চলে গেল 4 মাস। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত রাবেয়া খাতুন। স্বামী প্রবাসী, এতদিন চলচাতুরি করে লুকিয়ে রাখলেও আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ঝমঝমে কেঁদে উঠলেন, বলে দিলেন গত 4 মাসের কথা। রাবিয়ার কথা শুনে রাইসুল শেখ তখনই সিদ্ধান্ত নেন তিনি দেশে ফিরবেন। দু চোখের পানি মোছেন রাবিয়া। খাবার হাতে আসেন ছেলের রুমে। অন্ধকার গুমোট একটা রুম, যে রুমের চারপাশে জুড়ে রয়েছে ওয়াইনের গন্ধ। গা গুলিয়ে আসছে রাবেয়ার। পুরো ঘরময় ছড়িয়ে আছে সিগারেটের শেষ অংশ। বদ্ধ ঘরে দম নেওয়া কষ্টসাধ্য। এক ফোঁটা আলো প্রবেশের সুযোগই নেই। ব্যালকনির ডোর খোলা হয় না 4 মাস যাবৎ। খানিকটা পাগলের মতোই অবস্থা ইয়াসিরের। সুপের বাটি রেখে এগিয়ে আসে রাবেয়া। 2 হাঁটুর মাঝে মুখ গুছিয়ে মেঝেতে বসে আছে ইয়াসির। গালে খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়ে আছে। চুল না কাটায় চুলগুলো কেমন বিদঘুটে লাগছে। বোধহয় শ্যাম্পু করা হয় না কয়েক মাস। ছেলের মাথায় হাত বুলিয়ে রাবেয়া বললেন, আর কতদিন এভাবে থাকবি বলতো? জানি না। একটা মেয়ের জন্য নিজের জীবনকে শেষ করে দিবি? যে মেয়েটা তোকে ছেড়ে সুখে আছে সেই মেয়েটার জন্য নিজের জীবনকে কঠিন করে দিবি? চলে যাও আম্মু। ইয়াসির! চাপা কান্নায় ভেঙে পড়ে রাবেয়া। মায়ের দিকে এক পলক তাকায় ইয়াসির। রাবেয়া বেশ শুকিয়ে গেছে। চিন্তায় চোখে মুখে কালি জমেছে। বিপর্যস্ত অবস্থায় কান্না যেন অশরীরীর রূপ দিয়েছে। ইয়াসিরের বুক ধক করে ওঠে। সে বলে, এ কি অবস্থা করেছো আম্মু? আম্মু বলে সম্বোধন করবি না আমায়, তোর আম্মু মরে গেছে। আঁচলে মুখ গুজে চলে যান রাবেয়া। খোলা দরজার দিকে তাকিয়ে থাকে ইয়াসির। শূন্যতার মায়া তাকে শেষ করে দিচ্ছে। পেটে খিদে থাকায় উঠে দাঁড়ায়। ভালো খারাপ যেভাবেই হোক জীবন চলে যায়, তবে যে যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তা কখনোই যায় না। লাঘব হয়, তবে কোনো এক অন্ধকার রাতে পুরনো স্মৃতিগুলো অশ্রু হয়ে ঠিকই ধরা দেয়। বহুদিন পর আজ ফোন হাতে নিল ইয়াসির। পাওয়ার অন করে ফেসবুক আইডি লগ ইন করতেই নোটিফিকেশনে কান ঝাঁঝিয়ে ওঠে। 2 হাতে কান চেপে রাখে। মিনিট 5 পর সমস্ত নোটিফিকেশন শেষ হয়ে ফোন স্থির হয়। মেসেজ অপশনে কয়েকশো মেসেজ। নোটিফিকেশনের অবস্থা আরও বাজে। পেজের ওপরে স্ক্রিনে 1000+ নোটিফিকেশনের লাইন। কোনো দিকে পাত্তা দেয় না ইয়াসির। নিউজ ফিডে চোখ যেতেই ভেসে ওঠে ফারাহ ও তার হাজবেন্ডের কাপল পিক। আজকেই আপলোড করেছে। ক্যাপশনে লেখা, আমাদের পুচকে আসার অপেক্ষায়। কয়েক সেকেন্ড থ মেরে থাকে ইয়াসির। কিছু মুহূর্ত পর বুঝতে পারে ফারাহ প্রেগনেন্ট।
বুকের চাপা কষ্টটা তীব্র গতিতে হৃদয়কে আঘাত করে। চোখ দুটো অশ্রুতে সিক্ত হয়। ভেজা পল্লব মেলে দিয়ে তাকায় ফোনের স্ক্রিনে। ফারার হাসি মাখা মুখটা বরাবরই প্রিয় ইয়াসিরের, তবে আজ বিষাক্ত লাগছে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নারী মনে হচ্ছে ফারাহ নামের বিষাক্ত নারীটিকে, যাকে ভালোবেসে অর্ধমৃত সে। নিজেকে ধরে রাখতে পারে না ইয়াসির। ফোনটাকে আছাড় মেরে কয়েক টুকরো করে নেয়। দেয়ালের সাথে লাগিয়ে রাখা গিটার দিয়ে পুরো রুমের জিনিসপত্র ভেঙে ফেলে। কাঁচ ভাঙার আওয়াজে ছুটে আসেন রাবেয়া আর রাইসুল। গত 3 মাস ধরে ছেলেকে অনেক বুঝিয়েছেন। ছেলের উত্তর ছিল হেয়ালিপনায় ভরা। কিছুদিন আগে মাস্টার্সের ফাইনাল এক্সাম হয়ে গেল। বন্ধুরা কয়েকবার এসেছে বোঝাতে, কিন্তু ব্যর্থ হয়েই ফিরে গেছে। চোখের জলে বুক ভাসায় রাবেয়া। রক্তাক্ত শরীরে বসে আছে ইয়াসির। ছুটে আসেন রাইসুল, ছেলেকে বুকে জড়িয়ে বলেন, ইয়াসির বাবা আমার, মরে যাবি তুই। নিজেকে শেষ করে দিয়ে আমাদের জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস বাবা। আমাকে মরতে হবে আব্বু, শূন্যতার মায়া আমাকে শেষ করে দিয়েছে। আই হেট হার, আই হেট হার ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। কথা শেষ করতে পারে না ইয়াসির। আধো আধো বুলেতেই জ্ঞান হারায়। রাবেয়া চিৎকার করে ওঠেন। ছেলের করুণ অবস্থা তাকে দগ্ধ করে। রাইসুলের চোখেও পানির ধারা নামে। একমাত্র প্রিয় পুত্রকে হারিয়ে ফেলার ভয় জাগে। হসপিটালের বেডে শুয়ে আছে ইয়াসির। একটু আগেই তার জ্ঞান ফিরেছে। হাতে ব্যান্ডেজ করা, অধিক কতটা হাতের উপর দিয়ে গেছে, তবে শরীরের বেশ কিছু অংশে ছোট ছোট ক্ষত হয়েছে। হাতে ক্যানেলা বাঁধা দেখে ভুরু কুঁচকে তাকায়। কপালে ভেসে ওঠে সরু কয়েকটি ভাঁজ। একটা হাতের আঙুলের সাহায্যে টান মেরে ক্যানেলা খুলে ফেলে ইয়াসির। কপাল হাতড়িয়ে বুঝতে পারে ব্যান্ডেজ করা। আশেপাশে কেউ নেই। সেই সুযোগে কেবিন থেকে বেরিয়ে আসে সে। কেবিনের বাইরের করিডোর দিয়ে চলে আসে হসপিটালের মেইন গেটে। তখনই চোখ যায় ওয়েটিং চেয়ারে বসে থাকা ফারার দিকে। দু চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ায়। মুখ দিয়ে উচ্চারণ করে, ফারাহ। ততক্ষণে মাথায় আসে এই মেয়েটা তার ফারা নয়, এ যে অন্যের বউ, অন্যের বাচ্চার মা। তাচ্ছিল্যের রেখা ফুটে ওঠে অধর কোণে। দরজা ঠেলে বেরিয়ে আসবে ঠিক তখনই চোখাচোখি হয় দুজনের। নিষ্পলক তাকায় ফারা। বহুত দিন পর প্রাক্তনের সাথে দেখা হতেই অস্বস্তি হয়। ধীর পায়ে এগিয়ে আসে সে। ইয়াসিরের ইচ্ছে হয় চলে যেতে, তবে সে যায় না। মাটি কামড়ে দাঁড়িয়ে থাকে। ফারা হাসার চেষ্টা করে বলে, আমাকে ক্ষমা করে দিও ইয়াসির। ক্ষমা? তুমি কোনো ভুল করেছিলে ফারা? তোমার চোখে মুখে তো কোনো অনুতাপের ছায়া নেই। ক্ষমা তো তাকে করা যায় যে অনুতপ্ত। তবে তুমি নিজের কার্যের জন্য তো খুশি। ইয়াসির, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসেছি। চলে আসো তাহলে। কথাটা বলেই ফারার হাত চেপে ধরে ইয়াসির। উদ্বিগ্ন কণ্ঠে বলে, আরে আসো না কেন? মাথা নিচু করে নেয় ফারা। তাচ্ছিল্যের স্বরে ইয়াসির পুনরায় বলে, তোমার গর্ভে একটি প্রাণ না থাকলে তোমাকে আমি অভিশাপ দিতাম। আজ বলতে ইচ্ছে হচ্ছে, ভালোবাসা আমাকে স্বার্থপর হতে বাধ্য করেছে। কারণ আমি ভালোবাসায় ধোঁকা পেয়েছি, বুঝেছো? ধোঁকা। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। তোমার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছা রইল। দোয়া করি সে যেন তার মায়ের মতন কোনো প্রতারকের শিকার না হয়। কথাটা বলে বেরিয়ে যায় ইয়াসির। এক পলকের জন্য ফিরে তাকায় না সে। অন্যের স্ত্রীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকানোর মতন বিশ্রী অনুভূতি তার নেই। ঠিক করে বিকলাঙ্গের মতন আচরণ করবে না সে। কার জন্য পাগলামি করবে? যে ওকে ঠকিয়েছে তার জন্য? প্রতারকের জন্য পাগলামি করা মানে তো প্রতারককে সাপোর্ট করা। একদলা থুতু ফেলে দেয় ইয়াসির। বলে, যে ভালোবাসা টাকায় কেনে যায় সেই ভালোবাসা আমার না হোক। প্রিয় ভালোবাসা অপ্রিয় প্রাক্তন হোক। ইয়াসির হসপিটাল থেকে বাসায় ফিরছে আজ 20 দিন হতে চলেছে। ক্ষণে ক্ষণে বুঝে গেছে ইয়াসির বেইমানের জন্য অশ্রু ফেলা আর অপাত্রে কন্যাদান করা সমান কথা। তবে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না সে। মনের গহীন থেকে দীর্ঘশ্বাস আর লোকায়িত কষ্টগুলো হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। পারে না শান্ত হতে। একা একটা বদ্ধ ঘরেই যেন শান্তি। ঠিক শান্তি নয়, কষ্ট লুকানোর চেষ্টা, ব্যর্থ চেষ্টা।
ঘরের দরজায় নখ পড়তেই পিছন ফিরে তাকায় ইয়াসির। রাইসুলকে দেখে উঠে বসে, যথাসম্ভব সিগারেটের শেষ অংশটুকু কুড়িয়ে বসার স্থান অধিকার করে। ইয়াসিরের মাথায় হাত বোলায় রাইসুল। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। দুঃখ একটাই, নিজের এত সম্পত্তি থাকতে তার ছেলের গার্লফ্রেন্ড টাকাওয়ালা ছেলের ঘরে বাসা বেঁধেছে। বুক ভাঙা আর্তনাদ আছে তার। দীর্ঘশ্বাস লুকিয়ে বলেন, ঘর থেকে একটু বেরিয়ে আয় বাবা, বাইরের জগৎটা একটু দেখ। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে, তুই কেন আটকে গেলি বাবা? শূন্যতা লাঘবের জন্য শূন্যতাকেই খুঁজছি আব্বু। তুমি এত ভেবো না, তোমার ছেলে এত সহজে মরবে না। কই মাছের জান। ইয়াসির, আমার সাথে কথা বলো না আব্বু, শুধুই কষ্ট পাবে। পাঞ্জাবির হাতাতে চোখ মোছেন রাইসুল। ইয়াসিরের দিকে সিক্ত নয়নে তাকিয়ে চলে যায়। মিনিট 5 পর উঠে আসে ইয়াসির। নতুন ফোনটা ওপেন করে মেমোরি লাগিয়ে নেয়। গ্যালারিতে যেতেই ভেসে আসে নিজের গাওয়া গান। গিটারের শব্দে চোখ বন্ধ করে নেয়। সেই প্রিয় সুরের তালে মাথা ঝিমিয়ে আসে। বুকে বাজে স্বপ্নের গান। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরার উদ্দীপনায় বুক কাঁপে। ঝনঝনিয়ে বাজে বাঁশির শব্দ, সাথে হৃদয় কাঁপানো ভায়োলিনের সুর। ড্রাম কিট বা ট্র্যাপ সেটের ভারী আওয়াজে হৃৎপিণ্ড নেচে ওঠে। ট্রাম্বনের খুশির আওয়াজ, সাথে পিয়ানোর মাতাল করা আওয়াজ। পুরোনো দিনে ফিরে যায় ইয়াসির। নিজের করা লিরিক্সের সাথে ঠোঁট মেলায় সে। ভালো লাগায় বুকে শিরশির অনুভূতি হয়। হঠাৎ তার হারিয়ে যাওয়া জ্ঞান ফিরে আসে। মিউজিক অফ করে 2 হাত পিছিয়ে যায়। এ কি হচ্ছিল তার সাথে? স্তব্ধ হয়ে যায় 2টি চোখ। ধীর পায়ে আগায় গিটারের। ভেঙে যাওয়া গিটারে হাত বোলায় সে। নিজের প্রাণকে ভেঙে ফেলেছে, ভাবতেই কষ্ট হয়। পর পর চুমু খায় সেই ভাঙা গিটারে, যত্ন করে তুলে রাখে কাবাডে। শিশির ভেজা শেষ বিকেলের লাল আলো জানালার ফাঁক ফোকর গলে ঢুকে যায় ঘরে। রাঙিয়ে দেয় ইয়াসিরের 2টি হাত। প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় জানালায়। পর্দা মেলে দিতেই শেষ বিকেলের আলো এসে লাগে চোখে মুখে। অজান্তে ঠোঁটে হাসি ফুটে ওঠে। বিধ্বস্ত চেহারায় সেই হাসি যেন পাকে জাগা পদ্মফুল। চোখ বন্ধ করতেই মৃদু সমীরণ এসে পুরো শরীরকে করে হিমশীতল। চোখের পাতা ভিজে যায় নোনা জলে। চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় শেষ বিন্দু। চোখ মেলতেই ভেসে ওঠে সন্ধ্যার আধার। ভারী অবাক হয় ইয়াসির। এই তো দিন ছিল, রাত হলো কেমন করে? ধীরে ধীরে পুরো শরীরের কর্মব্যস্ত মানুষগুলো এগিয়ে চলে। শুধু থমকে থাকে ইয়াসির। এক মুহূর্তের জন্য মনে হয়, আমি কেন পিছিয়ে আছি? এভাবে গুটিয়ে থাকা মানেই তো হেরে যাওয়া। ইয়াসির জায়গান কখনো হারতে পারে না, ভেঙে যায় সে, তবে উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে তার। রাতের আঁধারকে সাক্ষী রেখে শপথ করে সে আর হেরে যাবে না। এগিয়ে যাবে সকল শূন্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে। যে মায়া আর নিজেই থাকতে চায় না, তাকে ধরে রাখা মানে নিজেকে শাস্তি দেওয়া। জিতে ও হেরে যাওয়ার মাঝে নেই কোনো কৃতিত্ব। ইয়াসির শুনতে পায় কিছু আওয়াজ। হৃদয় থেকে ভেসে আসা আওয়াজের সাথে জুড়ে যায় প্রকৃতির মায়া। তারা যেন কানে কানে এসে বলে যায়, এগিয়ে যাও, শূন্যতার মায়াকে হারিয়ে দাও। রাতকে ম্লান করে ভোরকে ডেকে নাও, তবেই তুমি সফল। সারা রাত কেটে যায় ব্যালকনিতে। রাতকে ম্লান করে হয় ভোর, এক নতুন ভোর। যে ভোরে উদ্দীপনা নিয়ে প্রবুদ্ধ হয় ইয়াসির। চোখে মুখে তৃপ্ত হাসি। লম্বা করে শ্বাস নেয় সে। স্বচ্ছ বাতাসে বেড়ে যাওয়া লম্বা চুলগুলো ওড়ে। বাঁ হাতের সাহায্যে চুলে হাত বুলিয়ে রুমে আসে। ফ্রেশ হয়ে সোজা যায় ডাইনিংয়ে। রাবেয়া খাবার সাজাচ্ছেন। ছেলেকে দেখে চমকে যান। দারুণ এক হাসি দিয়ে ইয়াসির বলে, গুড মর্নিং আম্মু, দ্রুত নাস্তা দাও, সেলুনে যাব। অবাক হয়ে যান রাবেয়া। মুখ দিয়ে কথা বের হয় না। ইয়াসির উঠে গিয়ে রাবেয়াকে জড়িয়ে ধরে। ঘাড়ে মাথা রেখে হেসে বলে, কি হলো আম্মু, খাবার দাও। এই ইয়াসিরকে ভালো লাগছে না? সেই আগের মতন হয়ে গেছি আমি। রাবেয়ার 2 চোখ দিয়ে জল গড়ায়। অস্ফুট স্বরে বলে, শুনছো, তোমার ছেলে ঠিক হয়ে গেছে। আমার ইয়াসির আগের মতন হয়ে গেছে। দেখো সবাই আমার ইয়াসির।
চাপা কান্নায় ভেঙে পড়ে তিনি। ছেলের গালে হাত রেখে চুমু খান। মায়ের হাসি দেখে চোখ জ্বালা হয়ে ওঠে ইয়াসিরের। আম্মু বলে চিৎকার করে ওঠে। রাইসুল এসে সাক্ষী হয় সেই দৃশ্যের। প্রচন্ড অবাক হয়ে ডাকেন, ইয়াসির, বাবা আমার। আব্বু, আই এম সরি আব্বু, তোমাদের খুব কষ্ট দিয়েছি আমি। রাইসুলকে জড়িয়ে ধরে কথাগুলো বলে সে। কান্নায় রমরমা হয়ে ওঠে পুরো বাসা। এ যে সুখের কান্না, নতুন ভোরের কান্না। কাপা স্বরে রাইসুল বলে, রাবেয়া, আমার ছেলেকে খেতে দাও, আমরা আজ আবার একসাথে আগের মতন নাস্তা করব। মাথা ঝাঁকিয়ে আঁচলে মুখ গুজে ওঠেন রাবেয়া। কিচেন থেকে খাবার এনে টেবিলে পরিবেশন করে। সকলে একসাথে নাস্তা করে। হাসি ঠাট্টাময় এক সুন্দর সুখী পরিবার। খাওয়া শেষ হতেই ইয়াসির বলে, আমি বাইরে যাচ্ছি, সেলুন থেকে ফ্রেশ হয়ে আসি। আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করো তো, লাঞ্চে জমিয়ে খাওয়া হবে। ইয়াসির বাসা থেকে বেরিয়ে আসে। দারোয়ানের থেকে চাবি নিয়ে গ্যারেজ খোলে। এই অংশটা তার পার্সোনাল গ্যারেজ। এখানেই রয়েছে তার গাড়ির নানান কালেকশন। সবগুলো তার বাবার দেওয়া গিফট। একমাত্র ছেলে, কোনো কিছুই চাইতে হয়নি। নতুন কিছু লঞ্চ হলেই ছেলেকে গিফট করেছেন তিনি। আর প্রতিবার ইয়াসিরের বকা শুনতে হয়েছে। তবু এই অভ্যেসটা অব্যাহত রেখেছেন তিনি। 4টে গাড়ি ছাপিয়ে চোখ যায় কোনায় পড়ে থাকা বাইকটির দিকে। এই বাইকটা তার গানের ফাংশনের টাকায় কেনা। স্বল্প মূল্যের বাইকটাই তার প্রাণ। পাশে থাকা দামি বাইক দুটোর দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ময়লা পড়ে যাওয়া বাইকটাই হাত বুলায়। এই ধুলোবালি জমা বাইকটাই চালাবে সে। ভালো করে ওয়াশ করে বাইকের ব্রেক, ইঞ্জিন চেক করে নিয়ে বের হয় সেলুনের উদ্দেশ্যে। হালকা শিরশিরি বাতাসে গায়ের প্রতিটা লোমকূপ জেগে ওঠে। নতুন পরিবেশের সাথে পরিচয় হয় সে। এই 1 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সবকিছু যেন নতুন আর সচ্ছল। আসলে মন ভালো থাকলে সবকিছুই অমৃত লাগে। চুলগুলোতে হাত বুলিয়ে মোহ আসে ইয়াসির। সেলুনে গিয়ে নতুন হেয়ার কাটিং দিয়ে নেয়। ফ্রেঞ্চ কাটিংয়ে দাড়ি কেটে বের হয়ে আসে। বাইকে উঠতেই চোখ যায় বাইকের মিররে। নিজেকে চিনতে বেগ পেতে হয়েছে তার। গলা মুখে হাত বুলিয়ে শ্বাস ফেলে। একটু আগের ইয়াসিরকে বদ্ধ পাগলই মনে হতো। এখন ঠিক কতটা পরিবর্তন হয়েছে। বাতাস বইতে থাকে। বাইকের গতি বাড়িয়ে দেয় ইয়াসির। এ সুখ অনুভূতি যেন সব শূন্যতাকে ম্লান করে দেয়। তারই প্রচেষ্টায় আগাতে থাকে। হয়তো ভালো থাকা হবে না, তবে চেষ্টা করতে ক্ষতি কি। তার রমরমা ভাবনার অতলই এক গুমোট আর্তনাদ ভেসে ওঠে। ইয়াসির চট করে ব্রেক কষে। একটা অল্প বয়সী মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। তাকে থামাতে দেখে চট করেই বাইকে উঠে বসে। সবটাই যেন ইয়াসিরের মস্তিষ্কে উপর দিয়ে চলে যায়। মেয়েটি তাগেদা দিয়ে বলে, দ্রুত চালান, আমার ভার্সিটিতে ফাংশন রয়েছে। কি আশ্চর্য! পাগল মেয়েটির কথাতে বিনা বাক্যে বাইক চালাচ্ছে ইয়াসির। কিভাবে কি হলো সে জানে না। যখন খেয়াল হলো তখন তারা ভার্সিটি পৌঁছে গেছে। জুহি হেলমেট খুলে এগিয়ে দিচ্ছে। ইয়াসির ভারী অবাক হয়ে ডাকে, লিসেন, আমি আপনাকে ড্রপ কেন করলাম বলেন তো? এমন ধারার কথা এই জন্মে শোনেনি জুহি। 100 টাকার নোট ধরিয়ে দিয়ে বড় বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। ছুটে যায় ভার্সিটির ভিতরে। ইয়াসির খেয়াল করে দেখে এটা তারই ভার্সিটি। সে যেন একটা ঘোরে ডুবে আছে। বাইক পার্ক করে ছুটে যায় ভিতরে। চারপাশে চোখ বুলিয়ে মেয়েটিকে খুঁজে পায় না। কি হলো তার সাথে? সবটাই সত্যি নাকি ঘোর? ঘুম ভাঙলেই যেন পালিয়ে যাবে। ইয়াসিরের সমস্ত শরীর জুড়ে অনুভূতিরা খেলা করছে। এই ভার্সিটি তার বড় আপন। কত স্মৃতি মেখে আছে এখানে। সে ধীর পায়ে এগোতে থাকে। প্রতিটি কদমে অনুভব করে শুভ্রতা। এই অনুভূতি, এই ভালো লাগা, সবটা কেন আগে আসেনি? কেন বোঝেনি সে? জীবন থেকে একটি বছর শেষ হওয়ার পর কেন মনে হলো শূন্যতার মায়া ধরে থাকা উচিত হয়নি? ইয়াসির গভীর ভাবনায় বুঁদ। অমন সময় চারপাশ থেকে আওয়াজ শোনা গেল। মাঠের মধ্যে ভিড় জমেছে। ইয়াসির সেদিকেই এগুলো। দেখলো সেই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছে। তবে কি বলছে যেন সে বুঝল না। কেমন একটা সম্মোহন অনুভব হচ্ছে। মনে পড়ছে পুরনো দিনের কথা। একই সাথে ভালো লাগা কাজ করছে, আবার খারাপ লাগাও কাজ করছে। জ্বলছে দুচোখ। এই ক্যাম্পাসের অলিতে গলিতে মিশে আছে তার অতীত, তার ভালো লাগা, ভালোবাসা। ফারাহ নামের সেই মেয়েটি,
ইয়াসির হুট করেই শরীর খারাপ অনুভব করলো। সে একটা গাছের নিচে ঘাসের ওপর বসে পড়ল, মাথাটা নত করে রইল। হোস্টিং শেষে হাঁপ ছেড়ে বাঁচল জুহি। ভার্সিটিতে তার প্রথম হোস্টিং ছিল আজ। সে ভেবেছিল আজ সর্বনাশ হবে বুঝি, প্রথম দিনই বুঝি গন্ডগোল হয়ে গেল। তবে না সময় মতো পৌঁছাতে পেরেছে সে। বন্ধুদের সাথে সেটা নিয়েই আলোচনা করছিল। সেই সময়ে নজরে পড়ে ইয়াসিরকে। ছেলেটার পোশাক দেখেই চিনল। কিছুটা বিরক্ত হয়ে বন্ধুদের বলল, তোরা যা, আমি দেখি এই লোকটার কি সমস্যা। জুহি ইয়াসিরের কাছে এসে দাঁড়ালো, একবার ভালো করে দেখলো, তারপর ভুরু নাচিয়ে বলল, কি মিস্টার, এখানে কেন? ভাড়া তো কম দিইনি, বরং বেশি দিয়েছি। ইয়াসির বোধহয় শুনল না, তাই জবাবও দিল না। এদিকে জুহি ভারী অবাক। ও কিছুটা নিচু হলো, আগা গোড়া ভালো করে মানুষটাকে দেখে পুনরায় বলল, এই যে শুনছেন না নাকি? এবার কথাটা শুনল ইয়াসির। মাথা তুলে তাকাতেই নজরে এলো জুহির মুখখানা, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না সে। জুহির মুখটা ঈষৎ কালো হয়ে গেল। ছেলেটাকে কোনোভাবে পাগল তো মনে হচ্ছে না তার। বলেন, আর কত টাকা চান? ইয়াসির কিছুটা বিস্মিত, সেই সাথে কথাটা একেবারেই বুঝতে পারছে না। জুহি আরও 100 টাকা বের করে এগিয়ে দিল। আশা করি এতে হয়ে যাবে, এটুকু রাস্তায় তো এসেছেন। সরি, কি ধরুন? বুঝলাম না ঠিক, আপনি কেন টাকা দিচ্ছেন? সে কি, আপনার বাইকে এলাম, টাকা নেবেন না? কিছু সময় ভ্যাবলার মতন তাকিয়ে রইল ইয়াসির। জুহি ভুরু নাচিয়ে শুধালো, কি আপনার মতলব কি ভিন্ন নাকি? মেস, আপনি আমাকে বাইক রাইডার ভেবেছেন? ভাবার কি আছে, আপনিই তো রাইডার, তাই না? ইয়াসির কি বলবে আসলেই বুঝল না। জুহি নিজেও চিন্তায় পড়ে গেল। সে তো উবার কল করেছিল, তবে ছেলেটা পাল্টি কেন খাচ্ছে? জুহি যখন ভাবনায় ডুবে, ইয়াসির তখন উঠে পড়েছে। জুহির দেওয়া টাকাটা এগিয়ে দিয়ে বলল, আপনি ভুল ভেবেছেন, আমি উবারের বাইক রাইডার নই। জুহি ভীষণ লজ্জায় পড়ে গেল। কিভাবে কি হলো বুঝে ওঠেনি। ইয়াসির ওর মনোভাবটা বুঝতে পেরে বলল, ইটস ওকে, ব্যাপার ছিল না, টাকাটা রাখুন। ইয়াসির কেমন করে চলে গেল জুহি জানে না, তবে তার সত্যিই খারাপ লাগলো। মানুষটা কোনোভাবে অপমানিত হলো কি? জুহির এই একটাই সমস্যা, কাউকে কোনো কিছু বলে ফেললে অথবা কোনোভাবে কষ্ট দিয়ে ফেললে সারাদিন শান্তি পায় না, কোনোভাবেই স্থির থাকতে পারে না। সারাক্ষণ সেই মানুষটার কথাই স্মরণ করতে হবে। অনুতাপের আগুনে একেবারে জ্বলে যাবে। পুরো দিন আজ ব্যস্ততায় গত হয়েছে। জুহি ক্লান্ত, শরীর চলছে না। ও ধীর স্থির ভাবে গাড়ি থেকে নামলো। দারোয়ান গেটের কাছে বসে ঝিমুচ্ছে। লোকটাকে পাশ কাটিয়ে ভিতরে এলো। লিফট 8 তলায়। ও দাঁড়িয়ে রইল। আরও কিছু সময় পার হলো, তবে লিফট আসছে না। জুহি বিরক্তি নিয়ে চাইতেই নিজের বোকামিটা দেখতে পেল। সে তো লিফটের বাটনই প্রেস করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে লিফটের বাটন প্রেস করলো জুহি। কিছু সময় পর লিফট নামলো। বড় ক্লান্ত সে, মাথা ঘুরছে যেন, চোখ বন্ধ করা ছিল। হুট করেই মনে হলো পুরো লিফট ভেঙে পড়ে যাচ্ছে। অসম্ভব জোরে চিৎকার করে উঠল জুহি। ওর চিৎকারে পাশে থাকা ব্যক্তিটিও যেন ভয় পেয়ে গেল। জুহি ভয়ে প্রায় কান্না করে দিল। হুট করে প্যানিক করা তার স্বভাবের মধ্যে পড়ে। তার চোখে মুখের অবস্থা বেহাল। তারপর কেটে গেল কিছু সময়। জুহি বুঝল সে কারোর শার্ট খামচে ধরে আছে। খেয়াল হতেই ছিটকে সরে গেল। ইয়াসির কিছুটা বিরক্ত ও দ্বিধান্বিত। দুজনেই দুজনের মুখশ্রী দেখে একযোগে বলল, আপনি? তারপর আর কেউই উত্তর দিল না। কারেন্ট চলে গিয়েছিল, তাই থেমে গিয়ে নিচে তলায় এসে লিফটের দরজা খুলে গেছে। দুজনেই নেমে পড়ল। কেউ কোনো কথা বলল না। অন্ধকার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পাশাপাশি চলছে দুজন। কেউ কোনো বাক্য বলছে না, কেবল সিঁড়ি বেয়ে উঠে চলেছে। অথচ দুজনের মনেই প্রশ্ন, কিন্তু অদৃশ্য এক কারণেই কেউ কোনো প্রশ্ন ব্যক্ত করতে পারছে না। ওরা দুজনেই 9 তলায় এসে থামলো। এবার দুজন দুজনার দিকে তাকালো, কারণ তারা একই তলায় এসে থেমেছে। জুহি একটু সচেতন হয়ে কলিক চাপলো। দরজা খুলে গেল মুহূর্তেই। জুহি পিছন ফিরতেই দেখলো ইয়াসির কারোর সাথে ফোনে কথা বলছে। তার পরের ঘটনা পুরোটাই অপ্রত্যাশিত। হাত মুখ ধুয়ে এসে জুহি দেখলো সোফায় বসে আছে ইয়াসির। কারেন্ট চলে এসেছে। অন্ধকার হলে না হয় ভুল দেখেছে বলে চোখ কচলাতো, তবে এখন তো ভুল কিছু নয়। স্বয়ং ইয়াসির বসে আছে তার সামনে, নাস্তা রাখা। কিরে, খাচ্ছিস না কেন? বাক্যটি শেষ করি সোফার দিকে এগিয়ে গেল জুহির ভাই জোহান।
ইয়াসির মৃদু হেসে বলল, এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। জুহির মনে হলো আজকের সবটা ভ্রম। এই লোক, এই বাড়ি, ভার্সিটির অনুষ্ঠান, সে সত্যিই ভয় পেয়ে গেল। মাথাটা কেমন করতে লাগলো। কোনোভাবে ভূতে পেল নাকি তাকে? সেদিনের পর থেকে একাধিকবার দেখা হলো ভাইয়ের বন্ধু নামক মানুষটির সাথে। ইয়াসির আগে কখনোই তাদের বাড়ি আসেনি, সেদিনই প্রথম এসেছিল। জোহান বাসাতে বন্ধু বান্ধব কখনোই আনেনি, তাই ইয়াসিরকে চেনার কোনো উপায় ছিল না। জুহি চঞ্চল, সেটি চট করেই বোঝা যায়। মেয়েটি আজকাল ইয়াসিরের জীবনে ফুল হয়ে ঝরতে চায়, তবে ইয়াসির সেই সুযোগটি দিচ্ছে না, কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সে। জুহি এক রাশ মন খারাপ নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। এ পথ দিয়েই যাবে ইয়াসির। সে ঠায় দাঁড়িয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট করে পাক্কা 30 মিনিট দাঁড়িয়ে রইল সে। ইয়াসির মেয়েটিকে দেখতে পেয়ে বাইক থামাতে বাধ্য হলো। কিছুটা ধমকের স্বরে বলল, এখানে কেন? আপনি আমায় ইগনোর কেন করেন? সেটি নিশ্চয়ই তোমার বোঝার কথা। বুঝি, তবে নিজের খামতিটুকু নজরে আসছে না। ইয়াসির জবাব দেয় না। তার বিষণ্ণ মনে আর কারোর জন্য অনুভূতি জাগে না। জুহিকে ফেলে রেখেই সে চলে যায়। দিনকে দিন জুহির অবস্থা খারাপ হতে থাকে। রাতের আঁধারে চিৎকারবিহীন কাঁদে। কি আশ্চর্য সে কান্না! ওর এই বিষণ্ণতা কারোর নজরে আসার কথা না। তবে একদিন চট করেই বোনের ঘর দিয়ে শয়ে শয়ে চিঠি পেয়ে গেল জোহান। সে ভীষণ অবাক তখন। জুহি সেদিন ফিরল একটু রাত করেই। জোহান অপেক্ষা করছিল বোনের জন্য। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল। জুহি চোখ মুখ কালো হয়ে আছে, হাসার চেষ্টা করলো, তবে বোনের বিষণ্ণতা স্পষ্ট দেখল জোহান। অথচ এতদিনে মেয়েটির অবস্থা একটুও বোঝেনি সে। তার পরের দিনগুলো অনেকটাই হেলায় যেতে লাগলো। জুহি নিজ জীবনে পিছিয়ে যাচ্ছে, মেয়েটির অবস্থা দিনকে দিন খারাপই হচ্ছে। পড়াশোনা হচ্ছে না, কালচারাল কোনো প্রোগ্রামেও নেই সে। তার এই অবস্থা দেখে জোহানের হৃদয় থমকে গেল। ভাই হয়ে বোনকে এভাবে কষ্ট পেতে দেখবে কেমন করে? একটা সন্ধ্যায় মরার মতন ঘুমিয়েছিল জুহি। তাকে টেনে তোলা হলো। ঘুমো ঘুমো টলমলো তার দুটি চোখ। ঘুমানোর পূর্বেও তো সে কেঁদেছে। ফ্রেশ হয়ে এসে বসলো টিভির সামনে। একের পর এক চ্যানেল ঘোরাতে লাগলো। তার ধ্যান জ্ঞান সব কেমন লোপ পেয়েছে। নতুবা পাশে থাকা ব্যক্তিকে চোখে পড়বে না? এই যে ইয়াসির, গুনে গুনে 1.5 হাত দূরে বসে থাকা বিশাল দেহের একটি মানুষ, অথচ তাকে নজরেই এলো না জুহির। কলিং বেল বাজলো। দরজা খুলল। জুহি হতবাক, বিস্মিত। তার চোখে মুখে বিস্ময়েরা খেলা করছে। বেশ অনেকজনকে দেখা যাচ্ছে, হাতে তাদের নানান জিনিসপত্র। জুহি যেন কিছুই বুঝল না, শুধু হাঁ হয়ে তাকিয়ে রইল। জুহি কল্পনা করতে পারছে না, সত্যিই সে ভাবতে পারছে না। ও ভাবলো বিষয়টা স্বপ্ন। ইয়াসিরের বাবা মা হুট করেই তাদের বাড়িতে এসেছে। এটা সত্য হওয়ার কারণ দেখে না সে। তাই ছোট বোনের কাছে এগিয়ে গিয়ে বলল, রুহি, একটা চিমটি কেটে দে তো। রুহি ঈষৎভাবেই চিমটি কাটল। তবে বিস্ময়ের হাত পা শীতল হয়ে গেছে জুহি, তাই সে কোনো অনুভূতি পেল না। আবার কাট, বেশ জোরে, বুঝলি? রুহি বুঝেছে, তাই এবার সর্বোচ্চ শক্তিতে চিমটিটা কেটেই দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল জুহি, মা গো! ড্রয়িং রুমে ছুটে এলেন জুহির মা। তিনি এসে 2 বোনকে চোখের সাহায্যে সাবধান করে গেলেন। জুহি ধপাস করে বেডের ওপর শুয়ে পড়লেন। তার মাথা ভনভন করছে। এর নিশ্চিত স্বপ্ন, নতুবা তাকে ভূতে ধরেছে। রাত তখন 10টা। খাওয়া দাওয়া নেই জুহির। মস্তিষ্কে ভাবনা, অথচ উত্তর নেই। সব কেমন ঘোলাটে। ওর চোখে মুখে ভয়ের দেখা মিলছে। দরজায় নক পড়ল। মেয়েটা ব্যস্ত হয়ে দরজা খুলল। ইয়াসির গম্ভীর মুখে দাঁড়িয়ে। 5 মিনিট কথা বলা যাবে? সম্মতিতে মাথা দুলালো জুহি। রুমে প্রবেশ করলো ইয়াসির। মেয়েটা চঞ্চল হলেও বেশ পরিপাটি, তবে আজ কেমন উল্টো পাল্টা দেখাচ্ছে। ইয়াসির বেডের ওপর বসলো, তারপর ইশারা করে বোঝালো বরাবর বসতে। আমি খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলতে এসেছি, আশা করি সবটা ভেবে জবাব দেবে। জুহি বাক্য ব্যয় না করেই সম্মতিতে মাথা দোলালো। ইয়াসির নিজের অতীতটুকু সংক্ষেপে বর্ণনা করে বলল, তুমি আমার ভীষণ ছোট, সবে প্রথম বর্ষে পড়াশোনা করছো। একটা কথা কি, লোকে বলে একটা নির্দিষ্ট সময় অবধি মানুষ তার অন্তরে আবেগ পুষে রাখে, অথচ আমি নিজের জীবন থেকে বলতে পারি আবেগের কোনো বয়স হয় না। বাচ্চা থেকে বুড়ো যে কেউ যখন তখন আবেগে ভাসতে পারে।
জুহি, আমি নিজের জীবনের সম্পর্ক ভাঙার কষ্ট বুঝেছি। প্রেমের সম্পর্ক করার ইচ্ছে আমার একেবারেই নেই। সরাসরি বিয়ের কথা বলছি। ইটস নট লাভ ম্যারেজ, ইট শুড বি অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যান্ড আই উইল ট্রাইং মাই বেস্ট ফর সিকিউর ইয়োর ফিউচার ফ্রম মাই সাইড। জুহি নিরুত্তর, তার মাথা নিচু। ইয়াসির দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি প্রেমের ইচ্ছা থাকে তবে আমাদের সম্পর্কটি এখানেই থেমে যাবে, যাওয়া উচিত। কথাটা শেষ করেই চলে যাচ্ছিল ইয়াসির। ওকে আটকে দিল জুহি। সামনে এসে দাঁড়ালো। পুরুষটির ভুরু ত্বক ছোঁয়ার লোভ হলো, তবে সেটিকে প্রশ্রয় না দিয়ে জুহি জিজ্ঞাসা করলো, বিয়েটা কি আজই করা যায় না? জুহির কথাই হলো। বিয়েটা হয়ে গেল। জুহি একটা ঘোরের মধ্যে। জোহান বোনের সুখটুকু দেখতে পেল, সেই সাথে কৃতজ্ঞ হলো বন্ধুর প্রতি। ইয়াসির জুহির অনুভূতিকে মূল্য দিয়েছে, প্রেম নয়, সরাসরি বিয়ে করেছে। দুই বন্ধু একসাথে সময় নিয়ে সিগারেট শেষ করলো। চারপাশ থেকে কেমন মন ভালো করার সুবাস নেমে এসেছে। আমার বোন আমার প্রাণ, দায়িত্বটা পালন করতে কার্পণ্য করিস না ইয়াসির। ইয়াসিরের ঠোঁটের কোণ প্রসারিত হলো। জোহানের চোখে কান্না, তবে বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। কিছু সময় ব্যবধানে অনেক কিছু বদলে গেছে জোহান। জুহি তোর বোন, কিন্তু এখন আমার স্ত্রী। ইয়াসিরের ভাবনাটি বড় ভালো লাগলো জোহানের। সে জানে ইয়াসির খাঁটি সোনা। যদি একবার কারোর প্রতি ভালোবাসা জন্মে, তবে পৃথিবী উল্টে গেলেও তার ক্ষতি হতে দেয় না সে। অথচ কিছু মানুষ থাকে যারা কিনা সেই ভালোবাসাকেই প্রত্যাখ্যান করে দেয়, আর তেমনই একজন হলো ফারা। আকাশের বিশাল চাঁদ। জুহি সেদিকেই তাকিয়ে আছে। তার পাশে বসে আছে ইয়াসির। দুজন পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কে জড়িয়ে গেল। ছেলেটার আনরোম্যান্টিকতা জুহির পছন্দ হচ্ছে না। ও একটু ঘেঁষার চেষ্টা করছে, অথচ ইয়াসির বুঝেও না বোঝার মতন করছে। জুহি মনে মনে প্ল্যান করে নিল। হুট করেই জ্ঞান হারানোর মতন করে ইয়াসিরের শরীরের ওপর পড়ে গেল। ইয়াসির সব বুঝতে পেরে গেছে, তাই ভীষণ হাসি পেল ওর। তবে না হেসে মেয়েটিকে কোলে তুলে নিল। ওভাবেই পার হলো অনেকটা সময়। জুহি তখনও শূন্যে ভাসমান। এবার অধৈর্য হয়ে মেলল চোখটি। অভিযোগ করে বলল, আপনি এখনো এখানেই দাঁড়িয়ে আছেন? এই খোলা আকাশের নিচেই সময় শেষ করবেন নাকি? ইয়াসির জবাব না দিয়ে মেয়েটির কানের কাছে এগিয়ে গেল। জুহি না চাইতেও চোখ দুটি বন্ধ করে ফেলেছে। কিয়ৎকাল যেতেই বুঝতে পারল মানুষটির সিগারেট জ্বলে যাওয়া ঠোঁট দুটো তার মুখশ্রীতে ঠেকছে, ছুঁয়ে যাচ্ছে পরম ভালোবাসায়। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।